तुझे पुकारे पुकारे तुझे मन घबराए बुलाए तुझे দুহারে। কি ব্যাপার, গুড নুন সবাইকে। হ্যাঁ, বলছে গুড লবণ, বাহ, গুড ওয়ান। চলো, গুড নুন সবাইকে। চলো, চ্যাট আমরা প্রাইভেট করিলাম। কি দি, ক্যামেরা সরে গেল কি করে? আজকে তাহলে আমরা টাইম অ্যান্ড ওয়ার্কের কিছু অঙ্ক করব, আর পাইপ অ্যান্ড সিস্টেমের কিছু অঙ্ক করব। ঠিক আছে, পাইপ অ্যান্ড সিস্টেমের কিছু অঙ্ক করব। পাইপ অ্যান্ড সিস্টেমের একদম বেসিক কিছু অঙ্ক আমরা করব। হ্যাঁ, আজকে চলো। আর বাকি রেট কনজাম্পশন হেনা তেনা যা যা আছে সেগুলো তো আমরা করবোই। আজকে কিন্তু আমরা একটু টানবো ভাই ক্লাসটা। আর আরেকটা জিনিস বলে দিই ভাই, আমার সোহম, তুমি নতুন যদি থাকো একটা ছোট্ট রিকোয়েস্ট করবো ভাই, আমার আগের ক্লাসগুলো দেখতে দেখতে প্লিজ আসো ভাই। ঠিক আছে, যারা আজকে প্রথম ক্লাস, নতুন ক্লাস, কাইন্ডলি আমার আগের ক্লাসগুলো দেখতে দেখতে আসো ভাই। তোমাদের এটাই অ্যাড করিয়ে দেওয়া হয়েছে যাতে তোমাদের সময়ে ক্লাসটা শেষ হয়ে যায়। চিন্তা করো না, কোনো চাপ হবে না, সব ঠিকঠাকই থাকবে। তো আমরা একটু ভালো করে করে নিই। ভার্টিক্যালি টিল্ট, তাই তো টিল্ট হয়ে আছে না একটু, দাঁড়াও। টিল্ট তো এখন আমরা সারাতে গেলে অনেক টাইম লেগে যাবে, আমি একটু জুম করে দিই। জুম ইন থাক করা, থাক। চলো, আমরা আস্তে আস্তে শুরু করে দিচ্ছি আমাদের টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক। কত অব্দি হয়েছিল গো? হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, যেগুলো আগে হয়ে গেছে না ভাই, কাইন্ডলি সেগুলো আগে করে নাও। কোনো চিন্তা করো না, কেউ খুব একটা পিছিয়ে নেই, সবাই সবকিছু কোপ আপ করে নিতে পারবে। ওকে ভাই আমার। আর ফার্দার কোনো হেল্পের জন্য সুদীপ্তকে ফোন করে নিও, ঠিক আছে? আহ সৃজা, অসুবিধা হলে কালকের ক্লাসটা আগে করে নিও, যদি বুঝতে পারো কোনো চাপ নেই। হ্যাঁ ভাই। আচ্ছা, কতদিন হয়েছিল গো আমাদের টাইম এন্ড ওয়ার্কের? কত দূর হয়েছিল? কত অব্দি আমরা অঙ্ক করেছিলাম? সিগনেচার আপলোড হচ্ছে না, PI7 টুল, PI7 টুল ইউজ করো। সিগনেচারের ডাইমেনশন ঠিক নেই, তাহলে PI7 টুল ইউজ করো। এগুলো তো আমরা করেছিলাম বোধহয়। 4, 26, 10 অব্দি। ওকে, সম্পূর্ণ কাজটি কতদিনে শেষ হবে? চলো এখান থেকে তাহলে স্টার্ট করা যাক। অপশন সি তে আছে 14,
অপশন ডি তে আছে 9। চল আমরা এক এক করে শুরু করি, ঠিক আছে? সুন্দর করে ধরে 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 একদম সুন্দর করে শুরু করি। দেখো কি বলেছে, 11 থেকে শুরু করছি। পি আর কিউ যথাক্রমে 20 দিন 30 দিনে একটি কাজ শেষ করতে পারে। পি কাজ শুরু করে এবং 5 দিন পরে কিউ তার সাথে যোগ দেয়। সম্পূর্ণ কাজটি কতদিনে শেষ হবে? সম্পূর্ণ কাজটি কতদিনে শেষ হবে? তো চলো আমরা এক এক করে এটা দেখার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি কি হবে। দেখো পি 20 দিন, কিউ 30 দিন। সবার আগে আমাদের কাজ কি হবে? সবার আগে আমাদের কাজ হবে এর এফিসিয়েন্সি বার করা। 60 হচ্ছে টোটাল ওয়ার্ক, এফিসিয়েন্সি 3 আর 2। এই অবধি আমাদের সবার আগের কাজ, এই অবধি আমাদের সবার আগের কাজ, ঠিক আছে? এরপর আমাকে কি বলেছে? পি কাজ শুরু করে এবং 5 দিন পরে কিউ তার সাথে যোগ দেয়। দেখো টাইম লাইনটা বোঝো। পি কাজ শুরু করে, 5 দিন পর কিউ তার সাথে যোগ দেয়, 5 দিন পর কিউ তার সাথে যোগ দেয়। তাহলে এই পয়েন্ট থেকে পুরো টাইমটা পি প্লাস কিউ একসাথে কাজ করেছে, তাই তো? এই টাইম থেকে বাকি পুরো সময়টা পি প্লাস কিউ একসাথে কাজ করেছে, খালি এইটুকু সময় পি একা কাজ করেছে, এইটুকু সময় পি একা কাজ করেছে। তাহলে ভাই আমার একটা জিনিস দেখো তো, পি এর এফিসিয়েন্সি তো 3, তাহলে 3 এফিসিয়েন্সি নিয়ে যদি 5 দিন কাজ করে আমার টোটাল 15 ইউনিট কাজ করবে না? 3 এফিসিয়েন্সি নিয়ে যদি 5 দিন কাজ করে আমার টোটাল 15 ইউনিট কাজ করবে না? অর্থাৎ এইটুকু কাজ হতে আমার কতদিন সময় লেগেছে? 5 দিনে 15 ইউনিট কাজ আমার শেষ হয়েছে। এই 5 দিনে পি কতটা কাজ করেছে? 15 ইউনিট কাজ করেছে। তার মানে বাকি কাজ কতটা? 60 এর মধ্যে যদি 15 হয়ে যায়, বাকি এইটুকু সময় আমার কত ইউনিট কাজ শেষ করতে হবে? 60 মাইনাস 15 45 ইউনিট কাজ শেষ করতে হবে। এইটুকু সময় আমার 45 ইউনিট কাজ শেষ করতে হবে, এবং এই 45 ইউনিট কাজ আমার কে কে শেষ করবে? পি প্লাস কিউ একসাথে মিলে শেষ করবে। একসাথে মিলে শেষ করলে টোটাল এফিসিয়েন্সি কত? 5। তার মানে আমার কতদিন সময় লাগবে? 9 দিন সময় লাগবে। অর্থাৎ আমি দেখতে পাচ্ছি বাকি কাজটুকু, এইটুকু কাজ শেষ হতে আমার কদিন সময় লাগছে? 9 দিন সময় লাগছে। এবার আমায় কোশ্চেন কি বলেছে দেখো, আমাকে বলেছে সম্পূর্ণ কাজটি কতদিনে শেষ হবে। অর্থাৎ এই যে গোটা কাজটা করলো, অর্থাৎ এই যে 60 ইউনিট কাজটা করলো, এই কাজটা কতদিনে শেষ হবে? তো ভাই আমার আমার প্রথমে 5 দিন কাজ হয়েছে, তারপরে 9 দিন কাজ হয়েছে, তাহলে টোটাল আমার কতদিন লাগছে? 9 আর 5 14 দিন। যদি আমাকে বলতো যে বাকি কাজটা কতদিনে শেষ হবে, যদি আমার এখানে সম্পূর্ণ কাজ না বলে বলতো বাকি কাজটা কতদিনে শেষ হবে, তখন আমাদের 9 দিন অ্যান্সার হতো যে ভাই পি এর কাজ করার পর যে বাকি কাজটা আছে সেটা 9 দিন লাগছে শেষ হতে, 9 দিন অ্যান্সার হতো। কিন্তু যেহেতু সম্পূর্ণ বলেছে সেই জন্য আমাদের পরের 9 আগের 5 দুটো যোগ করে অ্যান্সার হলো। ঠিক আছে, চলো সোজা অঙ্ক এটা। নেক্সট, দিস ওয়ান বলো। পি 15 দিনে কাজের 5 এর 8 অংশ করে। তাহলে ভাই আমার একটা জিনিস দেখো, আমরা শিখেছিলাম না 5 এর 8 অংশ যদি করে 15 দিনে, গোটা কাজটা কত দিনে করবে? 15 ইন্টু 8/5 আমরা কালকে শিখলাম, আমরা এটা কালকে শিখলাম। হ্যাঁ, সম্পূর্ণ থাকলে সবসময় প্লাস হবে। তার মানে আমার পি সম্পূর্ণ কাজটি করে হচ্ছে 24 দিনে, আর কিউ 30 দিনে 3/4 অংশ করে। তাহলে 3/4 অংশ যদি 30 দিনে করে, গোটা কাজ করবে হচ্ছে 4/3, তার মানে 40 দিনে। তাহলে কিউ এর চলে গেল 40। তাহলে 24 আর 40 এলসিএম কত? 120। টোটাল ওয়ার্ক 120, এখানে চলে গেল 5, এখানে চলে গেল 3। চলো, তারা একসাথে 8 দিন কাজ করলো, তারপরে পি কাজ ছেড়ে দেয়। একদম সিম্পল, যেরকম ভাবে অঙ্ক বলেছে সেইভাবে নিয়ে যাব। দেখো কোনো রকম ম্যাজিক করছি না, ঠিক যে ছন্দে অঙ্ক গেছে আমরা সেই ছন্দে যাব। দেখো তো ভাই কি বলেছে, তারা একসাথে 8 দিন কাজ করলো, একদম লজিক্যালি বোঝো।
তারা একসাথে কাজ করছে মানে মোট 8 এফিসিয়েন্সি নিয়ে কাজ করছে। 8 এফিসিয়েন্সি নিয়ে 5 দিন কাজ করছে মানে টোটাল 40 ইউনিট কাজ করেছে। এই কত 8 দিন, সরি 8 দিন কাজ করেছে। 8 এফিসিয়েন্সি নিয়ে 8 দিন কাজ করেছে মানে টোটাল 64 ইউনিট কাজ করেছে। এবং 8 দিন কাজ করার পরে পি ছেড়ে দিয়েছে। 8 দিন কাজ করার পরে পি ছেড়ে দিয়েছে। তাহলে ভাই বাকি যে কাজটা পড়ে আছে, বাকি কাজ কতটা পড়ে আছে? 120 টোটাল, তার মধ্যে থেকে 64 বাদ দিয়ে দাও, তাহলে পড়ে আছে কত? 6 10 56 ইউনিট কাজ। এই 56 ইউনিট কাজ তাহলে কাকে করতে হবে? পি তো কাজ ছেড়ে চলে গেছে, তাহলে 56 ইউনিট কাজ করার জন্য আমার হাতে একমাত্র আছে কিউ। 56 ইউনিট কাজ করার জন্য আমার কে আছে হাতে? একমাত্র কিউ। সুতরাং কিউ যদি 56 ইউনিট কাজ 3 এফিসিয়েন্সি নিয়ে করে, তাহলে আমার কত আসছে রে? 3 1 3 27, 3 18 54, 18 পূর্ণ 2 এর 3 দিন। এবার 18 পূর্ণ 2 এর 3 দিন মানে কত দিন কত ঘন্টা, সেটা এবার নিজেরা ক্যালকুলেট করে নিও। এইটা আর এই বয়স্ক লোকটাকে দিয়ে করিও না। অ্যান্সার আমাদের কত হবে? 18 days 16 hours। ঠিক আছে, সোজা অঙ্ক, কোনো চাপ নেই। নেক্সট বলো। বলো। হ্যাঁ সৌভিক, বলো। লক্ষ্মণ আমাকে একটা অ্যান্সার দিয়েছে। চলো দেখা যাক, চলো দেখা যাক। এ 32 দিনে একটা কাজ শেষ করতে পারে, তাহলে এ চলে গেল 32, বি 36, সি 46। কি মারাত্মক ব্যাপার রে। এ 8 দিন পর কাজ ছেড়ে দেয়, বি একদিন পর বাকি কাজটি সি কতদিনে শেষ করবে। এর রেশিও করে করতে গেলে তো আমার জীবন এখানেই শেষ হয়ে যাবে। অনুপাত নিয়ে নাও দেখি, এ বি সি এর অনুপাত নিয়ে নাও। কত আসছে দেখো, 32 36 46। যদি আমরা টাইম রেশিও করে অনুপাত নিয়ে নিই, সেখান থেকে এফিসিয়েন্সি বার করি, তাহলে টোটাল ওয়ার্ক পেয়ে যাব। বি একদিন, সি কতদিনে শেষ করবে, তাহলে সি এর এফিসিয়েন্সি ওখান থেকে পেয়ে গিয়ে, হ্যাঁ ঠিক আছে। চলো তাহলে এখান দিয়ে কাটলে আমার কত আসছে গো? 16 দুগুণে 32, 18 দুগুণে 46, 23। ও বাবা, একই আসবে, খুব একটা লাভ আমার কিছু হবে না। এলসিএম করাটাই বুদ্ধিমানের কাজ। 4 ইন্টু 8, 4 ইন্টু 9, 2 ইন্টু 23। তার মানে এই দুটোকে আমায় ব্রেক করতে হবে আরো 2-এ। 2 ইন্টু 2 ইন্টু 8, 2 ইন্টু 2 ইন্টু 9। চলো তাহলে আমরা আস্তে আস্তে লসাগু বার করি। কমন আছে একবার নিলাম, এটা কমন আছে আরেকবার নিলাম। 8 9 ইন্টু 23, 8 9 72 ইন্টু 23। এটা চলে আসছে আমার টোটাল ওয়ার্ক। আমি এটাকে ক্যালকুলেশন করলাম না, গুণ আকারেই রাখলাম। ঠিক আছে, আমি এটার ক্যালকুলেশন করলাম না, গুণ আকারেই রাখলাম। ওকে, তাহলে 32, এই পুরো জিনিসটাকে যদি আমি 32 দিয়ে ভাগ করি, তাহলে আমার এফিসিয়েন্সি কত আসছে গো? 2 ইন্টু 2 ইন্টু 72 ইন্টু 23 বাই 32। 16 দুগুণে 32, 8 দুগুণে 16, 8 নং 72। তাহলে 9 ইন্টু 23, 3 নং 27, 7।
হাতে আছে 2, 9 দুগুণে 18 আর 2 20। নেক্সট 36 দুগুণে 72, তার মানে 23 ইন্টু 8, 3 8 24 4, হাতে আছে 2, 16 আর 2 18, 46 মানে 72 ইন্টু 2 144। এই চলে গেল আমার এফিসিয়েন্সি। কষ্টকর ব্যাপার। এ 8 দিন কাজ করে ছেড়ে দিয়েছে এবং বি 1 দিন পর ছেড়ে দিয়েছে। এ লিভস আফটার 8 ডেজ। এত কাজ দেখলে কে করবে? তাহলে এই এফিসিয়েন্সি নিয়ে 8 দিন কাজ করে। বি লিভস আফটার 1 মোর ডে, তার মানে এ চলে যাওয়ার 1 দিন পরে বি যায়, তাহলে বি টোটাল কতদিন পর গেছে? 9 দিন পর গেছে। তাহলে আমাকে এবার বলেছে বাকি কাজ সি কতদিনে করবে। ইউনিট ডিজিট মারো তো, ইউনিট ডিজিট মারি আমরা। এইটার ইউনিট ডিজিট কত আসছে? 3 দুগুণে 6 দুগুণে 12 দুগুণে তোমার 24, তাহলে ইউনিট ডিজিট আসছে 4। সেখান থেকে আমার বিয়োগ হচ্ছে এই দুটোর যোগফল, 7 8 56, 4 9 36, যোগ করলে আমার ইউনিট ডিজিট আসবে 2। তার মানে এইখান থেকে 2 যদি বিয়োগ করি তাহলে আমার যেটা থাকছে তার ইউনিট ডিজিটে থাকছে হচ্ছে 2। এবার এই যে সংখ্যাটা যার ইউনিট ডিজিটে 2, সেটাকে ভাগ করা হবে 144 দিয়ে, অর্থাৎ ইউনিট ডিজিট 4 দিয়ে। তার মানে হয় আমার অ্যান্সারের ইউনিট ডিজিট 3 আসবে, 3 4 12, না হয় আমার 4 8 32 আসবে। তার মানে অ্যান্সারের এককের ঘরের অঙ্ক হয় 3 নয় 4 আসবে, 9 8 আসবে। 13 আছে, 13 অ্যান্সার। আমি ইউনিট ডিজিট ক্যালকুলেট করলাম, খুব ভালো করে দেখো। আমি এইখানে দেখলাম যে আমি যদি এইসব জিনিস ক্যালকুলেট করতে চাই তাহলে আমি সকালবেলায় যদি অঙ্ক নিয়ে বসি, দুপুর বেলায় যখন আমার মা বা বউ খেতে ডাকবে তখন আমার অঙ্ক শেষ হবে, তাহলে তো আমার জীবন সেখানে শেষ। তো আমরা কেন ইউনিট ডিজিটটা শিখেছিলাম? আসো সেই রকম জিনিস এবার আমরা দেখি। ইউনিট ডিজিটটা কেন শিখেছিলাম? দেখো, এই যে সংখ্যাটা আসছে সেই নাম্বার সিস্টেমের ইউনিট ডিজিট মেথড, এই যে সংখ্যাটা আসছে এই সংখ্যাটার ইউনিট ডিজিট কত আসছে ভাই? আমার এককের ঘরের অঙ্ক কত আসছে? তোমরা বলছো স্যার ইউনিট ডিজিট মেথডে মনে আছে তো শুধুমাত্র এককের ঘরের অঙ্কটা আমরা ক্যালকুলেশন করি, শুধুমাত্র এককের ঘরের অঙ্কটা ক্যালকুলেশন করি। আমরা দেখছি যে ভাই আমার 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 14, 12 দুগুণে 24, অর্থাৎ এই যে পুরো সংখ্যাটা আছে এটা গুণ করলে আমার যে সংখ্যাটা আসবে তার এককের ঘরের অঙ্কে থাকবে 4, তার এককের ঘরের অঙ্কে থাকবে হচ্ছে 4। যারা এই মেথডটা ভুলে গেছো নাম্বার সিস্টেমের ক্লাস করে অবশ্যই ইউনিট ডিজিট মেথড দেখে আসবে। তারপরে আমি দেখছি যে ভাই আমাদের এবার কনসেপ্টটা কি? এই যে টোটাল ওয়ার্কটা আছে এই টোটাল ওয়ার্কের থেকে এ প্লাস বি এর মোট কাজটা বিয়োগ করতে হবে। তো এ প্লাস বি মোট যে কাজটা করেছে সেটা আমি যখন এইখান থেকে বিয়োগ করব তাহলে আমি পেয়ে যাব বাকি কাজ কতটা। সেই বাকি কাজটা করেছে আমার সি। যদি আমার এটা বিয়োগ করার পর ধরো এক্স আসছে, তাহলে এই যে বাকি কাজ আছে এক্স, এই কাজটা করেছে আমার সি। তাহলে আমাকে দেখতে হবে এই এক্স কাজটা করতে 144 এফিসিয়েন্সি নিয়ে কত অ্যান্সার আসবে, বা 144 এফিসিয়েন্সি নিয়ে কত দিন আসবে, এইটা আমায় বার করতে হবে। এবার আমি দেখছি এর যেটা গুণ করলে ইউনিট ডিজিট আসবে 7 8 56 6, বি এর যেটা গুণ করলে ইউনিট ডিজিট আসবে 4 9 36 6। অর্থাৎ আমি যদি এই দুটো জিনিস যোগ করে দিই তাহলে আমার যোগফলের ইউনিট ডিজিট আসছে 2, যোগফলের ইউনিট ডিজিট আসছে 2, 6 6 12 হয়। সুতরাং আমার বাকি কাজ কতটা আসছে? আমার টোটাল কাজের ইউনিট ডিজিট 4, এদের যোগফলের ইউনিট ডিজিট 2। আমি যদি এই দুটো বিয়োগ করি তার মানে আমার বিয়োগফলের এককের ঘরের অঙ্ক আসবে 2, বিয়োগফলের এককের ঘরের অঙ্ক আসবে 2। এবার এই যে সংখ্যাটা এলো বাকি কাজ অর্থাৎ এক্স এর ভ্যালু, সেটা ভাগ যাবে কত দিয়ে? 144 দিয়ে।
144 মানে কি? 144 মানে হচ্ছে এমন একটা সংখ্যা যার এককের ঘরের অঙ্কে 4 আছে। তাহলে এমন একটা সংখ্যা যার এককের ঘরের অঙ্কে 2 আছে, সেটা ভাগ যাচ্ছে কত দিয়ে? এমন একটা সংখ্যা যার এককের ঘরের অঙ্কে 4 আছে। তাহলে আমার উত্তরের অ্যান্সার কি কি আসতে পারে? হয় আসতে পারে 3 4 এ 12 হয় অর্থাৎ 3, না হয় আসতে পারে 4 8 এ 32 হয় অর্থাৎ 8। তার মানে আমার অ্যান্সারের এককের ঘরের অঙ্ক হয় 3 হবে নয় 8 হবে। এবার আমি দেখলাম এখানে 3 দিয়ে অ্যান্সার আছে, তাই 3 অ্যান্সার হয়ে গেল। যদি আমার এখানে 8 দিয়েও অ্যান্সার থাকতো তাহলে আমার জীবন শেষ হয়ে যেত, তখন আমায় ক্যালকুলেট করতে হতো। ঠিক আছে, বুঝতে পারলাম? 3 4 এ 12, 4 8 এ 32, অর্থাৎ অ্যান্সারের এককের ঘরের অঙ্ক হয় 3 হবে নয় 8 হবে। আমি দেখছি 2 এখানে আছে আর 4 এখানে আছে। 4 এর কোন কোন মাল্টিপলের ইউনিট ডিজিট 2 হয়, 4 এর সাথে কোন কোন সংখ্যা গুণ করলে এককের ঘরের অঙ্কে 2 হয় সেটা দেখলাম। এটা হচ্ছে আমাদের ইউনিট ডিজিট মেথডের টেকনিক। ঠিক আছে, হ্যাঁ, না করতে হবে না, কারণ বাকি কাজ মানে কি? এর কাজ এবং বি এর কাজ বাদ দিয়ে বাকি যেটা পড়ে আছে, এর কাজ এবং বি এর কাজ বাদ দিয়ে বাকি যেটা পড়ে আছে সেটা হয়ে যাচ্ছে আমাদের বাকি কাজ, অঙ্কন। ঠিক আছে, চলো এটা সোজা অঙ্ক আছে, এটা বাড়িতে তোমরাই পারবে। বাড়িতে তোমরাই পারবে। এটা তো আমরা করেছি, এটাও আমরা করেছি। এটা বলো, এটা বলো কি আসবে? অঙ্কন ল্যাঙ্গুয়েজটা বোঝো, সোজা জিনিসটাকে সোজা ভাবে বোঝো, একগাদা জিনিস বুঝে মাথাটাকে খারাপ করে দিও না। আমাকে বলেছে 3 জন একসাথে কাজ শুরু করেছে, এ 8 দিন কাজ করে চলে গেছে, বি 9 দিন কাজ করে চলে গেছে, বাকি কাজ কতদিনে করবে? এবার এই যে এ 8 দিন কাজ করেছে, কোন কোন লজিকে আমরা করছি? এর 8 দিনের কাজ, বি এর 9 দিনের কাজ এবং সি এর যতগুলো দিন এখানে কাজ করেছে। আর এই যতগুলো দিনের মধ্যে কি কি থাকছে? প্রথমেও যে শুরু করেছিল ওদের সাথে সেই দিনগুলো আমি যদি 9 দিন ধরি, সেটার সাথে বাকি যে টাইমটা থাকছে সেই পুরোটা দিয়ে ও বাকি কাজটা শেষ করেছে। বাকি কাজ বলতে এখানে কি বোঝাচ্ছে? এ কাজ করে বেরিয়ে গেছে, বি কাজ করে বেরিয়ে গেছে, তাহলে বাকি কাজটা যেটা পড়ে থাকছে ইন্ডিভিজুয়াল লোকের কাজ ধরা হলো। আমি এখানে এ প্লাস বি প্লাস সি 3 জন একসাথে কাজ শুরু করেছে, 3 জন একসাথে কাজ শুরু করে এ 10 দিন পর চলে গেছে, বি 12 দিন পর চলে গেছে, সি 14 দিন পর শেষ করেছে। এবার তুমি অঙ্কটা যেভাবে করছো সেটা হচ্ছে যে ভাই এটা ইন্টু এ প্লাস বি প্লাস সি,
যেহেতু 10 দিনই 3জন মিলে কাজ করেছে, এটা ইন্টু বি প্লাস সি, যেহেতু 12 দিন 2জন কাজ করেছে, আর এটা ইন্টু শুধু সি। আমি বলছি এত হাবিজাবি ক্যালকুলেশনই আমি করব না। আমি এখানে দেখতে পাচ্ছি যে এ প্লাস বি প্লাস সি 10 দিন কাজ করেছে, তারপরে এ চলে গেছে। তাহলে এর মোট কাজ কত? এর মোট কাজ হচ্ছে 10 দিনের। বি এর মোট কাজ কত? এখানে 10 দিনের পরে এখানে 12 দিন। দেখো বি কিন্তু 10 আর 12 22 দিন টোটাল কাজ করেনি, বি 12 দিন পর চলে গেছে। অর্থাৎ বি এর মোট কতদিন কাজ করেছে? 12 দিন কাজ করেছে, তাহলে বি ইন্টু 12। আর সি 14 দিন পরে শেষ করেছে। এবার সি এর টোটাল কিন্তু 14, 10, 12 যোগফল নয়, সি 14 দিন পর শেষ করেছে, মানে সি টোটাল কাজ করেছে 14 দিন। এই 3 জনার টোটাল কাজ সেটা হয়ে যাচ্ছে আমার মোট কাজের সাথে সমান। সোজা জিনিসটাকে সোজা ভাবে রাখো, বাকি কাজ বলতে এখানে চলে যাওয়ার পর কতটা সেটা নয়, এর কাজ হয়ে গেছে, বি এর কাজ হয়ে গেছে, বাকি কাজটা কত দিনে হয়েছে, এই হচ্ছে মোদ্দা কথা। ঠিক আছে? চলো দেখো এবার কি বলেছে। একটি নির্মাণ স্থলে 15 জন ব্যক্তি বা 10 জন মেশিন 66 দিনে একটি ঘর তৈরি করতে পারে। আমি কাজ করছি, এগুলো করিয়ে নিয়ে আবার ওই অঙ্কটায় চলে আসছি। ঠিক আছে? একদম লাস্টে এখানে পরপর অনেকের অ্যান্সার আবার চলে আসছে, আমি আবার আমাকে একবার মনে করিও ক্লাস শেষের আগে ওই অঙ্কটায় আমি আবার চলে আসবো। ওকে চল, 15 জন ব্যক্তি বা 10 জন, তার মানে আমার এখানে কত চলে গেল? অর, আর আছে কত? এন্ড, গিভেন ডেজ 66, তাহলে 66 ডিভাইডেড বাই 66 ডিভাইডেড বাই এন্ড বাই অর। এন্ড এর সাথে কতজন মেন আছে? এন্ড এর সাথে 5 জন মেন আছে, অরের সাথে 15 জন মেন আছে, এন্ড এর সাথে 4 জন মেশিন আছে, অরের সাথে 10 জন মেশিন আছে। তার মানে এখানে আমার কাটাকাটি করলে কত হয়ে যাবে? 4 3 15, 2 আর 5, 66 ডিভাইডেড বাই এলসিএম 15, তার মানে এখানে চলে গেল 5, এখানে চলে গেল 6, তার মানে 66 ইন্টু 15 বাই 11 কত আসছে গো ভাই আমার? 6 15 90। ঠিক আছে, চলো নেক্সট। এটা বলে দাও, এটা বলে দাও, এটা বলে দাও। চলো আমরা দেখার চেষ্টা করি, চলো আমরা দেখার চেষ্টা করি কি বলেছে ভাই আমার। গিভেন ডেজ হচ্ছে 174, এন্ড এর সাথে কতজন আছে? 12, অরের সাথে কতজন আছে? 8, এন্ড এর সাথে কতজন আছে? 14, অরের সাথে কতজন আছে? 10। তাহলে আমার এখানে কাটাকাটি করলে 4 দিয়ে কাটলে 3, 4 দিয়ে কাটলে 2। ওকে, তার মানে আমার কত আসছে ভাই আমার? 174 ডিভাইডেড বাই এলসিএম চলে গেল 10, তাহলে 15 প্লাস 10, এই 15 প্লাস 14, অর্থাৎ আমার এখানে কত চলে আসছে ভাই? 174 ইন্টু 10 বাই 29, 6 নং 54, 6 10 60। সোজা অঙ্ক। নেক্সট। ওকে, এবার এই টাইপের অঙ্কগুলো দেখা যাক একটু, এই টাইপের অঙ্কগুলো এবার একটু দেখা যাক। দেখো তো ভাই কি বলেছে। আমাকে বলেছে 18 জন শ্রমিক 96 দিনে একটা কাজ করতে পারে।
ঠিক আছে, 18 জন শ্রমিক 96 দিনে একটা কাজ করতে পারে। ও এটা হয়ে গেছিল, সরি। তারা একসাথে কাজ শুরু করে এবং 26 দিন পরে আরো 10 জন শ্রমিক যোগ দেয়, তাহলে কাজটি মোট কত দিনে শেষ হবে? চলো আমরা দেখি। 18 জন শ্রমিক একটি কাজ 96 দিনে করতে পারে, তাহলে ভাই আমার এখানে টোটাল ওয়ার্ক কত আসছে ভাই? 18 জন শ্রমিক যদি 96 দিনে করতে পারে, টোটাল ওয়ার্ক তো আমার এটা। এবার আমায় কি বলেছে, তারা একসাথে কাজ শুরু করে 26 দিন পরে আরো 10 জন শ্রমিক যোগ দেয়। তাহলে ভাই একটা জিনিস দেখো, এই যে 18 জন শ্রমিক আছে তারা তো 26 দিন কাজ করেছে। এই যে 18 জন শ্রমিক আছে তারা তো 26 দিন কাজ করেছে। তাহলে তারা যদি 26 দিন কাজ করে ভাই আমার, মোট কতটা কাজ ওরা করে ফেলেছে? 18 ইন্টু 26, এই পরিমাণ কাজ ওদের করা হয়ে গেছে। এটা আমাদের কি আসছে? এটা আমাদের আসছে টোটাল ওয়ার্ক। এটা আমাদের কি আসছে ভাই? এটা আমাদের আসছে টোটাল ওয়ার্ক। এটা আমাদের কি আসছে? এটা আমাদের আসছে যতটা কাজ ডান, যতটা ডান। ঠিক, তাহলে বাকি আছে কতটা গো ভাই? 18 যদি আমরা কমন নিই, 96 মাইনাস 26, 96 মাইনাস 26 মানে আমার এখানে কত আসছে? 70। এই পরিমাণ কাজ আমার বাকি আছে, এই পরিমাণ কাজ আমার কি আছে? বাকি আছে। এবার দেখো 26 দিন পরে আরো 10 জন শ্রমিক যোগ দেয়, তার মানে আমার ছিল 18 জন শ্রমিক, আরো যদি 10 জন শ্রমিক যোগ দেয় তাহলে এখন আমার মোট 18 আর 10-এ 28 জন শ্রমিক আছে না? তাহলে এখন আমার এই যে কাজটা আছে এই কাজটা সলভ করবে কতজন? 28 জন সলভ করবে। এখন আমার এই যে 18 ইন্টু 70 কাজটা আছে এই কাজটা সলভ করবে কতজন? 28 জন বলে সলভ করবে। ঠিক আছে? হ্যাঁ রুদ্র, এই টাইপের অঙ্ক যখনই দেবে ভাববে এফিসিয়েন্সি সেম বলেই বলা আছে, কারণ এটা আমরা সিম্পল লাগাবো। এটা আমরা সিম্পল লাগাবো, নাম্বার অফ পার্সেন্ট ইন্টু টাইম। আমি কি বলেছি? এক্সট্রা মাথা খাটাবো না, যতটুকু দেওয়া আছে সেই অনুযায়ী করব। আমাকে এখানে নাম্বার অফ পার্সেন্ট দেয়া, আমাকে এখানে টাইম দেয়া, তাহলে নাম্বার অফ পার্সেন্ট ইন্টু টাইম চলে গেল। তাহলে ভাই দেখো, এই পরিমাণ কাজ যদি 28 জন মিলে করে তার মানে আমার কতদিন সময় লাগছে গো? দেখো তো ভাই, 28 জন মিলে করে, 5 14 70, 14 দুগুণে 28, 9 দুগুণে 18, 5 নং 45। তার মানে আমার 28 জনের করতে কত সময় লাগবে? 45 দিন সময় লাগবে। এবার আমাকে কি বলেছে? কাজটি মোট কত দিনে শেষ হবে, টোটাল কত দিনে শেষ হবে। তাহলে ভাই দেখো, আমি দেখতে পাচ্ছি যে আমার 45 দিন লাগছে কখন? যখন কাজটা 26 দিন হয়ে গেছে, তারপরে যখন 10 জন এসে জয়েন করেছে, আমি দেখছি বাকি কাজটা করতে তখন 45 দিন লাগছে। প্রথমে 26 দিন আমার কাজ ডান, তারপর থেকে বাকি কাজটা করতে 45 দিন টাইম লাগছে। তাহলে মোট কাজটা আমার কত দিনে হবে ভাই? 45 প্লাস 26, 71। ঠিক আছে, চলো নেক্সট। এটা হচ্ছে মাথা খারাপ করা অঙ্ক। দেখো কি বলেছে, দেখো কি ছিল, কি বলেছে? let work done by 3n minus 1 men in 2n plus 1 days be x and work done by এত be y, x is to y এত, what is the value of n? দেখো তো ভাই আমার একটা জিনিস, আমার এখানে 3n minus 1, দেখো
3n-1 এতজন মেন এতদিনে যে কাজটা করে সেটা আমাকে কি বলা আছে এক্স, আর একটা কি বলা আছে 3n+1 এতজন লোক এতদিনে যে কাজটা করে অর্থাৎ নাম্বার অফ পার্সন ইনটু টাইম, সেটা আমাকে কত বলা আছে ওয়াই, তাই তো? তাহলে ভাই এবার একটা জিনিস দেখো, আমি যদি এদেরকে ফ্র্যাকশন করে দিই অর্থাৎ ভাগ চিহ্ন করে দিই তাহলে এটা আমার এক্স বাই ওয়াই চলে আসছে, এবং আমাকে দেওয়া আছে এক্স আর ওয়াই এর অনুপাত হচ্ছে 6:11, তার মানে এই জিনিসটাকে আমি 6/11 লিখতে পারি। তাহলে মুদ্রা কথা হচ্ছে এই পুরো জিনিসটাকে আমরা কত লিখতে পারি 6/11 লিখতে পারি। কেন? কারণ উপরেরটা এক্স নিচেরটা ওয়াই। এবার আমরা কি করব? এবার তো আমি পাগল হয়ে যাইনি যে আমি এটাকে সলভ করতে যাব, এবার তো আমি আর পাগল হয়ে যাইনি যেটা আমি এটা সলভ করতে হবে। এবার আমি কি করব? আমাকে তো এন এর মান চেয়েছে, এন এর মান চেয়েছে যখন পাতি অপশন টেস্ট করব। আমি এখানে দেখব কোন এন এর জন্য এটা 6/11 সাথে সমান হচ্ছে, তাহলেই ডান। এন এর কোন মানের জন্য এটা 6/11 সাথে সমান হচ্ছে, তাহলেই ডান। অপশন টেস্ট। এই জিনিসটার ভ্যালু এত, আমাকে এন এর ভ্যালু বার করতে চেয়েছে, আমি এখানে ডাইরেক্ট সলভ করব না, আমি এখানে কি করছি অপশন টেস্ট। তো বসাও, এন এর ভ্যালু 6 বসাও, 6 বসালে কত আছে দেখো, এন এর ভ্যালু যদি 6 বসাই কত আসে দেখো, 3 6 18 মাইনাস 1, 18 মাইনাস 1 মানে 17, 6 দুগুণে 12 প্লাস 1, 12 প্লাস 1 মানে 13, ডিভাইডেড বাই 3 6 18 প্লাস 1 মানে 19, প্লাস 4 6 24 মাইনাস 3, 24 মাইনাস 3 মানে 21, তাহলে 30/9 আর 1 10 0, 2 আর 1 3 আর 1 4, তাহলে আমার কত আসছে 3/4, তাহলে 6 অ্যান্সার হবে না, তাহলে 6 অ্যান্সার হবে না। 8 বসাও, 8 বসিয়ে দেখো কত আসে, 8 যদি বসাই আমার কত আসছে 3 8 24 মাইনাস 1 23, ও এটা ইনটু আছে, ছি 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 ছি, আমি যোগ করে দিয়েছি, সরি 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 সরি, আমি তো ইনটু আছে রে, সরি সরি আমি যোগ করে দিয়েছি, আমি এখানে যোগ করে দিয়েছি, 17 ইনটু 13 ডিভাইডেড বাই কত আসছে এখানে 19 ইনটু 21। ফার্স্ট অফ অল একটা জিনিস দেখো, আমি 17 ইনটু 13 যদি করি, আচ্ছা এটা গুণ আছে, গুণ আছে তো তাহলে আরো সোজা, ঠিক আছে। তাহলে ফার্স্ট অফ অল একটা জিনিস দেখো, যদি আমার এখানে 6 আর 11 থাকে, যদি আমার এখানে 6 আর 11 থাকে, অনুপাত যদি 6 আর 11 থাকে, তার মানে প্রথম যে সংখ্যাটা এটা আসবে আমার 6 এর মাল্টিপল, আর নিচেরটা আমার আসবে 11 মাল্টিপল, যে কোনো একটা মাল্টিপল চেক করে অ্যান্সার চলে আসবে 11 মাল্টিপল, যে কোনো একটা মাল্টিপল চেক করো অ্যান্সার চলে আসবে, যে কোনো একটা মাল্টিপল চেক করে অ্যান্সার চলে আসবে। 6 বসিয়ে হলো না, 8 বসিয়ে আসছে, 3 8 24 আর 1 25 ইন্টু 4 32, 32 মাইনাস 3, 32 মাইনাস 3 মানে আমার চলে গেল 29, তাহলে 8 তো আসছে না রে, 7 দেখি, 3 7 21, 21 আর 1 22 ইন্টু 4 7 28, 28 মাইনাস 3 25, এইটা আসতে পারে। আর উপরে দেখো 3 7 21, 21 মাইনাস 1 20 ইন্টু 7 দুগুণে 14 আর 1 15, তার মানে 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে 4, এটা কেটে গেল 4, এটা কেটে গেল 2, এটা কেটে গেল 11, তার মানে আমার অ্যান্সার কত 7। ঠিক আছে, চল আমি ফার্স্টে গুণটা আছে খেয়াল করিনি, এটা বলো, এটা বলো,
30 men can complete a job in 40 days. However, after 24 days, some men out of the assigned 30 left the job. Remaining people took another 40 days to complete the job. Number of men who left the job is, বলো। 30 জন মেন একটা কাজ 40 দিনে করে, তার মানে টোটাল ওয়ার্ক কত ভাই আমার? নাম্বার অফ পার্সন ইনটু টাইম, 30 ইনটু 40, এটা আমার চলে গেল টোটাল ওয়ার্ক। After 24 days, some men out of the assigned 30 left the job. কিছু লোক চলে গেছে 24 দিন পর। তাহলে এই 30 জন লোক তো 24 দিন কাজ করেছে, তাহলে মোট কাজের থেকে এই কাজটা যদি আমি বিয়োগ করি তাহলে বাকি কতটা কাজ আছে আমি পেয়ে যাব। 40 থেকে 24 গেলে বাকি আছে 16টা, এই পরিমাণ কাজ আমার বাকি আছে। এবার আমাকে কি বলেছে? রিমেইনিং পিপল টুক অ্যানাদার 40 days টু কমপ্লিট দ্য ওয়ার্ক। অর্থাৎ এই যে কাজটা, এই কাজটা শেষ করতে বাকি লোকেরা আরো 40 দিন নিয়েছে। তাহলে এই কাজটা শেষ করতে যদি 40 দিন টাইম লাগে, কতজন মিলে কাজটা করেছে গো? 30 ইন্টু 16/40, 12 জন মিলে কাজটা করেছে। 12 জন মিলে আমার এই কাজটা করেছে। এবার আমাকে বলেছে কতজন লোক ছেড়ে চলে গেছে। আমি দেখতে পাচ্ছি 30 জন লোক ছিল, ফাইনালি বাকি কাজটা 12 জন লোক করেছে। তার মানে 30 থেকে 12 বিয়োগ করলে যে 18 আসছে, 18 জন মেন নিশ্চয়ই ছেড়ে চলে গেছে, তাই না? 18 জন মেন ছেড়ে চলে গেছে। 18 বলো। হ্যাঁ ভাই, আরেকবার বোঝাবো। এই যে ভাই একদম সিম্পল, দেখো আমি দেখলাম বাকি কাজটা যদি 40 দিনে শেষ হয়, আমাকে বলেছে বাকি কাজটা 40 দিনে শেষ হয়েছে, তাহলে বাকি কাজটা যদি 40 দিনে শেষ হয়, আমার তাহলে কতজন লোক মিলে করেছে না? টোটাল ওয়ার্ক দেওয়া আছে, টাইম দেওয়া আছে, ভাগ করলে নাম্বার অফ পার্সন পেয়ে যাচ্ছি। নাম্বার অফ পার্সন আছে 12, তাহলে 12 জন মিলে বাকি কাজটা করেছে। 30 জন ছিল, 12 জন মিলে যদি বাকি কাজটা করে তাহলে কতজন লোক চলে গেছে? 30 - 12, 18 জন। ঠিক আছে, চলো এবার এটা বলো ভাই, এক্স জন ব্যক্তির x+1 দিনে করা কাজ x+5 ব্যক্তির x-2 দিনে করা কাজের সমান, তাহলে x এর মান কত? এক্স জন ব্যক্তির x+1 দিনে করা কাজ, তাহলে নাম্বার অফ পার্সন ইনটু টাইম, টোটাল ওয়ার্ক, এটা আমার সমান আসছে x+5 জন ব্যক্তির x-2 দিনে করা কাজের সাথে। তাহলে আমাকে কি বলেছে? আমাকে বলেছে তাহলে x এর মান কত। অপশন টেস্টও করতে পারো, নরমালও করতে পারো, কেটেই যাবে x² বোথ সাইডে। x² + x = x² + 5 - 2 + 3x - 10। x² দু সাইড থেকে আউট হয়ে গেল, তাহলে 2x এর ভ্যালু 10, x এর ভ্যালু 5। হ্যাঁ, অলিনাবো। নেক্সট, বাচ্চা অঙ্কটা করে দাও, সেট করে বাচ্চা অঙ্কটা করে দাও, সেট করে দেবে। কুড়ি জন ব্যক্তি 20 দিনে 20টি ফ্লোর পরিষ্কার করে, 16 জন ব্যক্তি 16টি ফ্লোর পরিষ্কার করতে কতদিন সময় নেবে? একদম সোজা না? 20 জন ব্যক্তি M1 D1 T1 দেওয়া নেই, বাই W1, 20টি ফ্লোর মানে এটা ওয়ার্ক। M2 D2 টা আমায় বার করতে হবে, বাই W2, 16 16 ক্যান্সেল, 20 20 ক্যান্সেল, D2 এর ভ্যালু কত? 20। নেক্সট, এটা বলো।
12 ঘন্টা কাজ করার পর 90 জন লোক একটা কাজ 16 দিনে শেষ করে। হাউ মাচ ওয়ার্ক উইল লেফট আফটার 24 days ইফ 70 পিপল ওয়ার্ক ফর 8 hours পার ডে? দেখো তো ভাই আমার, 12 ঘন্টা কাজ করে 90 জন লোক 16 দিনে একটা কাজ করে, তাহলে টোটাল ওয়ার্ক আমার কত? টোটাল ওয়ার্ক হচ্ছে 90 জন লোক 12 ঘন্টা কাজ করছে 16 দিন, এটা হচ্ছে আমার টোটাল ওয়ার্ক। দিস ইজ মাই টোটাল ওয়ার্ক। বলেছে কতটা কাজ বাকি থাকবে 24 দিন পর যদি 70 জন লোক 8 ঘন্টা করে কাজ করে 24 দিন, কত পরিমাণ কাজ বাকি থাকবে বা কত অংশ কাজ, এটা কত অংশ বলা ঠিক। হাউ মাচ ওয়ার্ক না, হাউ মাচ ফ্র্যাকশন অফ ওয়ার্ক হবে। হাউ মাচ ফ্র্যাকশন অফ ওয়ার্ক, কত অংশ কাজ বাকি থাকবে। তাহলে ভাই দেখো, মোট কাজ এটা হয়ে গেছে আমার এটা, তাহলে আমার বাকি আছে কতটুকু কাজ? আমি এখান থেকে কি কমন নিতে পারি? আমি এখান থেকে একটা নিতে পারি 10 কমন, একটা নিতে পারি 8 কমন। এখানে 16 আছে, এখানে 8 আছে। ও আমি এখানে 12 তো কমন নিয়ে নিতে পারি, কারণ এখানে 12 আছে, এখানে 24 আছে। তাহলে 10 ইন্টু 12 ইন্টু 8 আমি নিলাম কমন। 10 এখান থেকে কমন নিলে থাকছে 9, 12 কমন চলে গেছে, 8 এখান থেকে কমন নিলে থাকছে 2 মাইনাস, 10 এখান থেকে কমন নিলে থাকছে 7, 8 চলে গেছে, 12 এখান থেকে কমন নিলে থাকছে হচ্ছে 2। তার মানে 120 ইন্টু 8, 18 মাইনাস 14 মানে 4। এই পরিমাণ কাজ আমার বাকি আছে, এই পরিমাণ কাজ আমার বাকি আছে। তাহলে আমাকে বলেছে কত অংশ কাজ বাকি আছে, ফ্র্যাকশন অফ ওয়ার্ক। তার মানে আমার বাকি আছে এতটা কাজ, মোট কাজ হচ্ছে আমার এত, তাহলে কত অংশ বাকি আছে রে ভাই? 8 দুগুণে 16, 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 6 দিয়ে কাটলে 20, 0 0 ক্যান্সেল, 2 এর 9 অংশ কাজ বাকি আছে। 2 এর 9 অংশ কাজ বাকি আছে। বা এটাকে আমরা আরেকটা কিভাবে করতে পারি? দেখো আমাকে বলেছে কতটা কাজ বাকি আছে, তাই তো? আমাকে বলেছে কতটা কাজ বাকি আছে। তাহলে ফার্স্ট অফ অল একটা জিনিস দেখো, আমি এইখান থেকে তো বার করতে পারি কতটা কাজ হয়ে গেছে। আমি দেখতে পাচ্ছি এই পরিমাণ কাজ আমার ডান, তাহলে আমি ফার্স্টে বার করছি যে পরিমাণ কাজ হয়ে গেছে সেটা মোট কাজের কত শতাংশ। 12 দুগুণে 24, 8 দুগুণে 16, আমি দেখতে পাচ্ছি যে পরিমাণ কাজ হয়ে গেছে সেটা হচ্ছে 7 এর 9 অংশ। আমি দেখতে পাচ্ছি যে পরিমাণ কাজ হয়ে গেছে সেটা হচ্ছে 7 এর 9 অংশ। তাহলে 7 এর 9 অংশ কাজ যদি আমার হয়ে যায়, বাকি থাকছে কতটা কাজ? গোটা কাজ আমার 1, সেখান থেকে 7 এর 9 অংশ হয়ে গেছে, তাহলে বাকি আছে 2 এর 9 অংশ কাজ। আমাকে এক্সট্রা এই ক্যালকুলেশনটা তাহলে করতে হলো না। এটা কি করলাম? আমি বোঝাবার জন্য করলাম যে কিভাবে অঙ্কটা দিয়েছে এবং নর্মাল ভাবে এটা কিভাবে করতে হয়। আর এইটা হচ্ছে আমরা পরীক্ষায় কি করে করব, যে ভাই আমি এটা উল্টো দিক থেকে ধরলাম যে এতটা কাজ হয়ে গেছে, তাহলে এতটা কাজ যদি হয়ে যায় আমাকে চেয়েছে বাকি কাজ কতটা, তাহলে 1 থেকে বিয়োগ করে দেব। ঠিক আছে, এটা হচ্ছে আমি বোঝাবার জন্য করলাম, বাট দিস ইজ নট দ্য এক্সাম মেথড। এইটা হচ্ছে আমাদের এক্সাম মেথড। ঠিক, চলো নেক্সট। এটা বলো, এটা বলো। সেকেন্ড মেথডটায় ভাই আমি বললাম কতটা কাজ হয়ে গেছে, আমি দেখলাম 7 এর 9 অংশ কাজ আমার ডান, তাহলে 7 এর 9 অংশ কাজ যদি আমার ডান হয়ে যায় বাকি আছে কতটা? 1 মাইনাস 7 এর 9। ঠিক আছে, চল এবার এটা বলো।
45 জন ব্যক্তি প্রতিদিন 8 ঘন্টা কাজ করে একটি কাজ 18 দিনে শেষ করতে পারে। প্রতিদিন 9 ঘন্টা কাজ করে 20 দিনে একই কাজের 2/3 শেষ করতে কতজন ব্যক্তি লাগবে? চলো দেখা যাক। 45 জন ব্যক্তি 8 ঘন্টা কাজ করে 18 দিনে একটা কাজ করে, 18 দিনে। প্রতিদিন 9 ঘন্টা কাজ করে 20 দিনে কতজন ব্যক্তি একই কাজের 2/3 করবে? 2/3 মানে 2/3। ঠিক আছে, না রাক্তিমা, আজকে আমি টানবো, আজকে তাড়াতাড়ি ছাড়বো না আমি। তাহলে এটা আমার কত চলে গেল ভাই? আমার খেয়াল করো, 9 দিয়ে কাটলে এটা চলে গেল 5, 5 দিয়ে কাটলে এটা চলে গেল 4, 4 দিয়ে কাটলে এটা চলে গেল 2। তার মানে 18 দুগুণে 36 ইকুয়াল 36 ইন্টু 2/3, সেটা আমার চলে আসছে m2। 3 12 36, 12 দুগুণে 24। ঠিক আছে, এটা সোজা আছে, তোমরা নিজেরাই করতে পারবে, নিজেরাই এটা করতে পারবে, একই ফর্মুলা ইউজ করে অ্যান্সার চলে আসবে, কোনো চাপ নেই। সেম সেম। এটা করে দাও, এটা করে দাও। 25 জন ডাক্তার 5 ঘন্টায় 75 পিস রুগী দেখে। 5 জন ডাক্তার কাজ ছেড়ে দেয়, তাহলে 6 ঘন্টায় কতজন রুগীর রোগ নির্ণয় হবে? m2 মানে মেন 2 ভাই। কোনো অসুবিধা নেই মৌমিতা, ধীরে ধীরে করো, আস্তে আস্তে করো, কোনো চাপ নেই। 25 জন ডাক্তার 5 ঘন্টায় 75 জন রোগীর রোগ নির্ণয় করতে পারেন। যদি 5 জন ডাক্তার কাজ ছেড়ে দেন, তাহলে 6 ঘন্টায় কত পিস রোগীর রোগ নির্ণয় হবে? তাহলে m1 মানে 25 জন, 5 ঘন্টায় 75 জন রোগীর রোগ নির্ণয় করছে, তার মানে এই 75টাই তো আমার ওয়ার্ক। রুগী তো এখন মানুষ নয়, রুগী তো একটা প্রজেক্ট, একটা অবজেক্ট। তাহলে আমার কাজ হচ্ছে কত? 75। ঠিক আছে, আর এইখানে আমার দেখো 5 জন ডাক্তার কাজ ছেড়ে দিয়েছে, তাহলে আছে কত? 20 জন ডাক্তার। 6 ঘন্টা কাজ করে কতজন রোগীর রোগ নিরাময় করতে পারবে? তো চলো দেখা যাক। 3 25 75, 5 দিয়ে কাটলে চলে গেল 4, তার মানে অ্যান্সার আমার কত চলে আসছে? 24 ইন্টু 3 72। ঠিক আছে, এটা বাড়ির কাজ থাক, সোজা অঙ্ক। কনস্ট্রাকশন 30 দেশ, ডুয়ার 20 দেশ, ফার্স্ট হেড 20 মেন। একই টাইপের অঙ্ক করার দরকার নেই। ফাঁকাগুলো হোমওয়ার্ক। হ্যাঁ, এটা পরে করব, এটা হচ্ছে মেন্স টাইপের অঙ্ক, এটা এখন করার দরকার নেই, এটা পরে করব আমরা। আর একটা অঙ্ক করাবো, একটা অঙ্কটা কোথায় গেল রে? অঙ্কটা খুব ভালো অঙ্ক ছিল। তারপরে আমরা এলসিএম এইচসিএফ এ যাব। কোথায় গেল অঙ্কটা?
এইটা আইসিএআর থেকে এসেছিল কোশ্চেনটা, এইটা অসম্ভব ভালো অঙ্ক, অসম্ভব ভালো অঙ্ক এইটা। চল, ক্লাসের পাশেই তো বলে দেওয়া থাকে ভাই, রোজ তো বলি পিডিএফ ক্লাসের পাশে থাকবে, কখনো কখনো টেকনিক্যাল প্রবলেমের জন্য আপলোড করতে টাইম লাগে, এছাড়া তো আর কিছুই নেই। চলো, এ আর বি একটা কাজ 45 দিনে করতে পারে, ঠিক আছে, তারা 35 দিন একসাথে কাজ করেছে, তারপর এ কাজ ছেড়ে দিয়েছে, বাকি কাজ বি একা 24 দিনে শেষ করে, তাহলে বি একা পুরো কাজটি কত দিনে শেষ করতে পারবে? অসম্ভব সুন্দর অঙ্ক, আমরা এটা অসম্ভব সুন্দর করে পারবো। রাইমাধব M1D1T1/W1 ইকুয়াল টু M2D2T2/W2 ফর্মুলা ইউজ করেছি ভাই, গুণ করো ব্যাস। দেখো ভাই আমার কি বলেছে, এ বি একসাথে 45 দিনে একটা কাজ করতে পারে, তারা 35 দিন একসাথে কাজ করে, কি অসম্ভব সুন্দর জিনিসটা বলেছে দেখো, তারা 35 দিন একসাথে কাজ করে তারপর এ কাজ ছেড়ে দিচ্ছে। আমাকে একটা কথা বলো তো ভাই, 45 দিন টোটাল কাজে আমাদের শেষ হয়, 35 দিন তারা কাজ করেছে, তার মানে আমার 7/9 কাজ অলরেডি ডান না? এক্সট্রা ওয়ার্কের কনসেপ্ট, 7/9 কাজ অলরেডি আমার ডান না ভাই? এবার কি বলেছে, বাকি কাজটি, এরপরে এ কাজ ছেড়ে দিয়েছে, মানে এই যে 7/9 কাজটা শেষ হয়েছে, এরপর এ কাজ ছেড়ে দিয়েছে, এ কাজ যেই মুহূর্তে আমাদের ছেড়ে দিয়েছে বলেছে বাকি কাজটি বি একা 24 দিনে শেষ করে, তাহলে বাকি কাজ আমার কতটা আছে ভাই? 7/9 কাজ যদি হয়ে যায়, বাকি কাজ আমাদের কতটা আছে? বাকি কাজ আমাদের 2/9 না? এই 2/9 কাজ, এই 2/9 কাজ 24 দিনে কে শেষ করে? বি শেষ করে। এই 2/9 কাজ 24 দিনে কে শেষ করেছে? বি শেষ করেছে। তাহলে বি যদি 2/9 কাজ 24 দিনে শেষ করে, তাহলে গোটা কাজটা কত দিনে শেষ করবে? 24 × 9/2 100। ঠিক আছে, বাহ মৌমিতা, তো লোভনীয় ব্যাপার। ঠিক আছে, চলো আমরা কি বললাম, আমার 7/9 কাজ তো শেষ, ঠিক আগের যে অঙ্কটা করলাম সেটা মনে করো, ওই গুণ করে দেওয়ার অঙ্ক, সেই জন্যই ওর পরপর এই অঙ্কটা করালাম। 7/9 কাজ আমার শেষ হয়ে গেছে, তাহলে বাকি কাজ আমার কতটুকু বাকি? 7/9 যদি শেষ হয়ে যায়, 1 - 7/9, বাকি আমার 2/9 কাজ বাকি না? একটু আগে যে অঙ্কটা করলাম সেই টাইপের অঙ্ক। তাহলে আমাকে বলেছে বাকি কাজ বি একা 24 দিনে করে, তাহলে এই যে 2/9 কাজটা আছে, এই 2/9 কাজ বি করছে 24 দিনে, তাহলে 2/9 কাজ বি যদি ভাই 24 দিনে করে, তাহলে গোটা কাজটা কত দিনে করবে? তাহলে গোটা কাজটা কত দিনে করবে? 24 × 9/2। ঠিক আছে, চলো এবার আমরা চলে আসি এলসিএম এইচসিএফ এ। এই সমস্ত তো আমাদের হয়ে গেছে, এই সমস্ত আমাদের আর কিছু বাকি নেই। কত থেকে হবে জানো ভাই? হ্যাঁ না, বাকি কাজ 45 - 35 তো নয় ভাই, কারণ অত দিন কাজ করেছে, তাই না? এটা তো অত দিন কাজ করেছে, এটা তো আমাকে বলে দেয়নি যে বাকি কাজটা ওই পরিমাণ। 45 আর 35 কি দিয়েছে, কত দিন, সেটা তো আমার বাকি কাজের সাথে সমান নয় ভাই, তাই না? চলো, না মৌমিতা 2017। দেখো, ওকে, এলসিএম এইচসিএফ এর যে লাস্ট টাইপটা আছে
সেই লাস্ট টাইপটা আজকে আমরা করে পুরো জিনিসটা শেষ করব। লাস্ট টাইপ যেটা আছে সেটা কি, এগুলোকে বলা হয় আমরা একটা শিখেছি বিভাজ্যতার অঙ্ক, একটা পাওয়ার রিলেটেড অঙ্ক, এবার আমরা সেই লাস্ট টাইপটা করব। যে লাস্ট টাইপে আমাদের কিছু জিনিসপত্র আছে, যে জিনিসগুলো আমরা একটা ছোট্ট কনসেপ্ট পড়ে তারপরে বুঝতে পারবো, আদারওয়াইজ বুঝতে পারবো না। কি সেই কনসেপ্ট, চলো আমরা দেখে নিই। দেখো, দেখো কি সেই কনসেপ্ট, আমরা একটু বোঝার চেষ্টা করি। ধরো আমাকে বলে দিয়েছে n একটা সংখ্যা যেটা a b c d দ্বারা বিভাজ্য। n একটা সংখ্যা যেটা a b c d দ্বারা বিভাজ্য। ঠিক আছে, এবং যদি এইটা বলে দেওয়া থাকে তাহলে মনে রাখবে এই n এর ভ্যালু কত হয় জানো তো? এই n এর ভ্যালু হয়ে যায় যে সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য বলেছে সেগুলোর এলসিএম প্লাস কে। যে সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য বলেছে সেগুলোর এলসিএম প্লাস কে। স্যার কে ব্যাপারটা কি? কে হচ্ছে এনি ন্যাচারাল নাম্বার, যে কোনো সংখ্যা, যে কোনো স্বাভাবিক সংখ্যা। ন্যাচারাল নাম্বার মানে যে সংখ্যাগুলো আমার কাউন্ট করতে কাজে লাগে, 1 2 3 4, দিজ আর কল্ড ন্যাচারাল নাম্বার, যেগুলো আমরা ন্যাচারালি চারিদিকে পাওয়া যায়। দেখো এই জিনিসগুলো মুখস্থ করতে হয় না, রিয়েল নাম্বার ন্যাচারাল নাম্বার, কথাটার মধ্যে আছে ন্যাচারাল। ন্যাচারাল মানে কি ভাই? যেগুলো আমরা দৈনন্দিন ইউজ করি, ন্যাচারালি ইউজ করি, তাকে বলা হয় ন্যাচারাল নাম্বার। আমরা তো -1 কোথাও ইউজ করি না ভাই, -2 তো কোথাও ইউজ করি না, সেই জন্য সেগুলো রিয়েলে চলে যাচ্ছে, কারণ সেগুলো রিয়েলে এক্সিস্ট করে কিন্তু ন্যাচারালি কাজে লাগে না, সেই জন্য তাদের বলা হয় রিয়েল নাম্বার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার যে কোনো ন্যাচারাল নাম্বার। তাহলে ফার্স্ট মনে রাখবে n যদি একটা সংখ্যা হয়, n যদি একটা সংখ্যা হয় যেটা ABCD দ্বারা বিভাজ্য, তাহলে n এর ভ্যালু আমার কি হয়ে যায়, ABCD বা যে সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য তাদের লসাগু প্লাস কে। ঠিক আছে, এখানে EFGH ও থাকতে পারে, যতগুলো সংখ্যা দেয়া থাকবে তাদের লসাগু প্লাস কে। পয়েন্ট নাম্বার 2, পয়েন্ট নাম্বার 2 না, র্যান্ডম নাম্বার আবার নয়, ও সব আলাদা জিনিস। পয়েন্ট নাম্বার 2 সেটা কি, ধরো n সংখ্যাটাকে a b c d ইত্যাদি সংখ্যা দিয়ে যদি ভাগ করি, ইত্যাদি সংখ্যা দিয়ে যদি ভাগ করি, তাহলে সব ক্ষেত্রে x ভাগশেষ আসে। তাহলে সব ক্ষেত্রে x ভাগশেষ আসে। কি বললাম, যদি n সংখ্যাটাকে a b c d ইত্যাদি সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে সব ক্ষেত্রে x ভাগশেষ আসে। তাহলে আমার সেই সংখ্যাটা হয়ে যাবে, সেই সংখ্যাটা হয়ে যাবে এলসিএম অফ a b c d ডট 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 ইনটু k প্লাস x। ঠিক আছে, এই এটা ইনটু হবে, সরি প্লাস হবে না, ইনটু কে, a b c d ইনটু k প্লাস x। ঠিক আছে, যদি বলে বিভাজ্য এটা ইনটু হবে, সরি আমি দুটো একসাথে করতে গিয়ে ওখানে প্লাস লিখে দিয়েছিলাম ভুল করে। যদি আমায় বিভাজ্য বলে তাহলে এলসিএম অফ এবিসিডি ইনটু কে, অর্থাৎ লসাগুর কোনো একটা মাল্টিপল আমার অ্যান্সার হবে। কি বললাম, লসাগুর কোনো একটা মাল্টিপল আমার অ্যান্সার হবে, কারণ দেখো লসাগুটার সাথে কিছু একটা গুণ হচ্ছে। আর যদি বলে ভাগশেষ আছে তাহলে লসাগুর কোনো একটা মাল্টিপল প্লাস এক্স, লসাগুর কোনো একটা মাল্টিপল প্লাস এক্স। এইটা চলে গেল আমাদের লাস্ট দুটো কনসেপ্ট। এবার এইটা ইউজ করে আমাদের কি অঙ্ক আসে সেটা এবার আমরা দেখি।
এই টাইপগুলো মেনলি আমাদের এসএসসি তে আসে, এনটিপিসি তে আসতে পারে না আমি বলবো না, এনটিপিসি তে আসলে গ্র্যাজুয়েট লেভেলে আসবে। এসএসসি সব রকম পরীক্ষায় আসে, মানে এই যে কোশ্চেনটা করছি এই কোশ্চেনটা হচ্ছে এমটিএস এর কোশ্চেন, ঠিক আছে? এমটিএস মানে গ্রুপ সি গ্রুপ ডি লেভেলের পরীক্ষা। দেখো কি বলেছে, আমাকে বলেছে 300 থেকে 500-র মধ্যে এমন সংখ্যাগুলির যোগফল কত যেগুলি 6, 12, 16 দ্বারা বিভাজ্য, যেগুলি 6, 12, 16 দ্বারা বিভাজ্য। অর্থাৎ মোদ্দা কথা কি ভাই আমার, আমাকে এমন সংখ্যা বার করতে হবে যেটা 6, 12, 16 দ্বারা বিভাজ্য এবং যেটা 300 থেকে 500-র মধ্যে আছে। তাহলে ফার্স্ট অফ অল আমাকে একটা কথা বলো ভাই, যদি কোনো সংখ্যা 6, 12, 16 দ্বারা বিভাজ্য হয় সেটার সংখ্যাটা আমরা কি বলতে পারি? এলসিএম অফ 6, 12, 16, এলসিএম অফ 6, 12, 16 ইন্টু কে? এলসিএম অফ 6, 12, 16 ইন্টু কে? এইটা হচ্ছে কোন সংখ্যা? এগুলো হচ্ছে সেই সমস্ত সংখ্যা যে সমস্ত সংখ্যাগুলো 6, 12, 16 দ্বারা বিভাজ্য। তাহলে ভাই আমার একটা জিনিস এখানে দেখার চেষ্টা করো, আমার এই গল্পটা তাহলে কি চলে আসছে? 6, 12, 16 লসাগু হচ্ছে 48, 48 ইন্টু কে, তার মানে আবার সেই সংখ্যাটার ফরম্যাট হচ্ছে 48 ইন্টু কে। আমার সেই সংখ্যাটার ফরম্যাট হচ্ছে 48 ইন্টু কে। এবার আমাকে কি দেখতে হবে? আমাকে দেখতে হবে এই কে এর ভ্যালু কি কি বসালে আমার সংখ্যাটা 300 থেকে 500-র মধ্যে থাকবে, আমার সংখ্যাটা 300 থেকে 500-র মধ্যে থাকবে। তাহলে একদম সিম্পল যেটা সেটা আগে বসিয়ে দিই। একদম সিম্পল যেটা আছে সেটা আমাদের কি 480। আমি দেখতে পাচ্ছি যে ভাই 480 হচ্ছে 500-র থেকে ছোট, 480 10। কে এর ভ্যালু যদি আমার 10 হয়, এটা আমি কখন পেলাম? এটা হচ্ছে কে এর ভ্যালু যখন আমার 10, তখন কে এর ভ্যালু যখন আমার 10 তখন আমার চলে আসছে কত? 480। ঠিক আছে, আর কি কি হবে? কে এর ভ্যালু যখন 9 সেই সংখ্যাটাও আমরা নিতে পারবো। কে এর ভ্যালু যখন আমার 9 সেই সংখ্যাটাও আমরা নিতে পারবো। ঠিক, তাহলে এবার একটা জিনিস দেখো, এই এই যে সংখ্যাগুলো আছে আমরা প্রত্যেকবার না গুণ করে করে বার করবো না, একটা ছোট্ট কনসেপ্ট তোমাদের দেখিয়ে দিই। দেখো এই যে ধরো আমি তোমাকে বলছি 5 এককে 5, 5 দুগুণে 10, এই যে 5 দুগুণে 10 এটা মানে তো 5কে দুবার যোগ করা। গুণের মেন কনসেপ্ট কি? গুণের মেন কনসেপ্ট কি? গুণের মেন কনসেপ্ট হচ্ছে আমরা কতবার যোগ করছি, তাই না? 3 5 এ 15 মানে কি 5কে আমরা 3 বার যোগ করছি। উল্টো দিকে আসো, 3 5 এ 15, 5 দুগুণে 10, আমি যদি উল্টো দিকে যাই তার মানে দেখো এই গুণফলটার থেকে আমি যদি 5 বিয়োগ করে দিই আমি এর আগের গুণফলটা পেয়ে যাচ্ছি না? সম্পর্কটা দেখো, 5-এর সাথে 2 যোগ করলে গুণ করলে 10 হচ্ছে, 5-এর সাথে 3 গুণ করলে 15 হচ্ছে। কেন কি? কতবার আমরা যোগ করছি তার মানে হচ্ছে গুণ। আমি এখানে পেয়েছি 10, এর সাথে যদি আমি 5 যোগ করে দিই তাহলে পরের মাল্টিপলটা পেয়ে যাব। তাহলে উল্টোটা ভাবো, 3 5 এ 15, এর থেকে যদি 5 বিয়োগ করে দিই আমি আগের মাল্টিপলটা পেয়ে যাব না? একই রকম ভাবে আমি যদি 15-র সাথে 5 যোগ করে দিই তাহলে আমি কত পাচ্ছি? 20। 20 মানে কি 5-এর যে পরের মাল্টিপল সেটা পেয়ে যাচ্ছি। একইভাবে ভাবো, আমরা যদি ধরো 5 5 এ 25 আছে, আমি সেখান থেকে যদি 5 বিয়োগ করে দিই তাহলে আমি কি পেয়ে যাচ্ছি? 20। সেটা হচ্ছে কি এর আগের মাল্টিপল 5 × 4। তাহলে দেখো ভাই আমার, আমি এখানে কে এর ভ্যালু 10 অর্থাৎ 48 × 10 সেটার ভ্যালু পেয়েছি 480। আমি যদি এইখান থেকে 48 বিয়োগ করে দিই তাহলেই আমি 9th মাল্টিপলটা পেয়ে যাব। অর্থাৎ 48 × 9 করলে কত আসছে? কত হবে সেটা? 432।
এটা হচ্ছে কে ইকুয়াল টু 9 বসালে, কে ইকুয়াল টু যদি 8 বসাই কত আসবে -48, অর্থাৎ 8 আর 4 12, 4 আর 1 5, 8 হাতে আছে 1, 384। কে এর ভ্যালু যদি 7 বসাই কত আসবে, আমার কত আসছে, কে এর ভ্যালু যদি 7 বসাই তাহলে কত আসছে, এটা -48, 8 6 14, 4 আর 1 5, 3, 336। আমি তো আর কে এর ভ্যালু 6 নিতে পারবো না ভাই, কে এর ভ্যালু 6 তো আমি নিতে পারবো না। কারণ কেন নিতে পারবো না, কে এর ভ্যালু 6 যদি আমি নিয়ে নিই সেটা আমার 300 থেকে ছোট চলে আসবে, কিন্তু আমাকে তো 300 থেকে 500-র মধ্যে রাখতে হবে সংখ্যা। তার মধ্যে আমার সংখ্যাগুলো তাহলে কি কি চলে গেল, 336, 384, 432, 480, এই চলে গেল আমার সংখ্যাগুলো। আমাকে কি বলেছে, যোগফল কত, তাহলে যোগফল কত আসছে ভাই, ইউনিট ডিজিট আলাদা আছে, ইউনিট ডিজিট আলাদা আছে, 6 4 10, ইউনিট ডিজিট 2, অপশন বি। এমটিএস এর মতো পরীক্ষায় এইসব অঙ্ক দিয়েছে, কি ভরসা রাখবে আর তুমি তাহলে বলো। ঠিক আছে, ঠিক আছে, চলো গেল। নেক্সট, দেখো কি বলেছে, দেখো কি বলেছে, এটার পরে আরেকটা অঙ্ক করে আজকে ক্লাস শেষ হবে। ঠিক আছে, দেখো আমায় কি বলেছে, আমাকে কি বলে দিয়েছে ভাই এখানে, আমাকে এখানে বলে দিয়েছে যে এক্স হচ্ছে একটা ক্ষুদ্রতম সংখ্যা যা 16, 24, 30, 45 দ্বারা ভাগ করলে, আচ্ছা বিভাজ্য, এবং এক্সটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, এবং এক্সটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা মানে কি, পারফেক্টলি স্কোয়ার নাম্বার। তাহলে 16, 24, 30, 36, 45 দ্বারা বিভাজ্য পারফেক্টলি স্কোয়ার নাম্বার হচ্ছে এক্স, তাকে 123 দিয়ে ভাগ করলে কত আসবে। তাহলে ফার্স্ট কাজ আমার কি হচ্ছে, 16, 24, 30, 36, 45, এর আমাকে লসাগু বার করতে হবে, তাই তো। আমি ব্রেক করে নি, আমি ব্রেক করে লসাগু করতে শিখেছি। 16 মানে কত, 2 টু দা পাওয়ার 4, 24 মানে কত, 3 8 24, অর্থাৎ 2 এর কিউব ইন্টু 3, 30 মানে কত, 15 দুগুণে 30, তার মানে 2 ইন্টু 3 ইন্টু 5, 36 মানে কত আসছে, 4 9 36, 4 মানে 2 স্কোয়ার, 9 মানে 3 স্কোয়ার, 3 15 45 বা 5 9 45, তার মানে 3 স্কোয়ার ইন্টু 5। এবার আমি কেন ব্রেক করে নিলাম, আমার এইবার দেখো লসাগুটা করতে সুবিধা হবে। লসাগু আমার এখানে কত আসছে, কমন যতগুলো আলাদা টাইপের সংখ্যা আছে, কতগুলো আলাদা টাইপের সংখ্যা আছে, 2 3 5, তাহলে 2 3 5, সবকটা সংখ্যার হাইয়েস্ট পাওয়ার, 2 এর হাইয়েস্ট পাওয়ার 4, 3 এর হাইয়েস্ট পাওয়ার 2, 5 এর হাইয়েস্ট পাওয়ার 1, তাহলে দিস ইজ এটা আমাদের কি চলে আসছে, এটা আমাদের চলে আসছে এলসিএম। এটা আমাদের কি চলে আসছে, এলসিএম, তাই তো। এবার দেখো এইখান থেকে আমরা কতটা সহজে স্কোয়ারের নাম্বারটা খুঁজে পেতে পারি। আমাকে একটা কথা বলো ভাই, এই স্কোয়ার নাম্বার বা পূর্ণবর্গ সংখ্যা মানে কি, দেখো 4, 16, 36 পূর্ণবর্গ সংখ্যা মানে কি দেখো তো, আমরা পারফেক্টলি দুটো সংখ্যার গুণফল আকারে লিখতে পারবো, পারফেক্টলি দুটো সংখ্যার গুণফল আকারে লিখতে পারবো, বা আমার কোনো একটা সংখ্যার পাওয়ার যদি ইভেন হয়, দেখো এটা আমার কত, 2 টু দ্য পাওয়ার 4, 36 মানে আমার কত আসছে, 6 স্কোয়ার, 6 স্কোয়ার মানে দেখো 3 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার,
আমার যখন পাওয়ার ইভেন হয়, পাওয়ার ইভেন মানে সেটা পূর্ণবর্গ সংখ্যা। গুণ আকারে যে কটা সংখ্যা থাকবে সব কটা সংখ্যার পাওয়ার ইভেন হতে হবে। কি বললাম? গুণ আকারে যে কটা সংখ্যা থাকবে সব কটা সংখ্যার পাওয়ার ইভেন হতে হবে। গুণ আকারে যে কটা সংখ্যা থাকবে, যে কটা সংখ্যা থাকবে তাদের পাওয়ার ইভেন হতে হবে, তাহলে হয়ে যাচ্ছে আমার পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমার তো এটা পূর্ণবর্গ সংখ্যা নয় ভাই, কারণ আমার তো এখানে পাওয়ার ইভেন নেই, পাওয়ার আমার এক আছে। আমার এইটার পাওয়ার ইভেন, এইটার পাওয়ার ইভেন, কোনো চাপ নেই, বাট এইটার তো আমার পাওয়ার এক আছে। পূর্ণবর্গ সংখ্যা খুঁজতে হলে তোমাকে ভিক্টোরিয়ার পুলিশ হতে হবে, তোমাকে কাপল ধরতে হবে। তুমি দেখতে পাচ্ছ জোড়ায় জোড়ায় আছে মানে এ কাপেল, জোড়ায় জোড়ায় আছে মানে এ কাপেল, কিন্তু এ বেচারা সিঙ্গেল বসে আছে, এ হচ্ছে তুমি সিঙ্গেল। তাহলে তোমাকে এখন কি করতে হবে? কাউকে একটা পাকড়াও করতে হবে। এবার তোমাকে যদি জড়ি বানাতে হয় তাহলে তো নিজের মতোই কাউকে একটা পাকড়াই করতে হবে, পাকড়াও করতে হবে, তাই না? তাহলে 5 যদি নিজের মতো কাউকে একটা পাকড়াও করে তাহলে আমাকে কত পাকড়াও করতে হবে? এখানে আমাকে 5ই পাকড়াও করতে হবে। কারণ আমরা কি জানি, এত দ্বারা বিভাজ্য সংখ্যা সেটা মানে কি, এই সংখ্যাগুলোর যে এলসিএম আসবে সেই এলসিএম ইনটু কে, যেটা হয়ে যাবে এত দ্বারা বিভাজ্য সংখ্যা। আমরা ফরম্যাটটা দেখলাম, তাহলে এইটা হচ্ছে আমার সেই এলসিএম। তাহলে আমার এত দ্বারা বিভাজ্য সংখ্যা কি হতে পারে? এলসিএম ইনটু কে। এবার আমাকে একটা এক্সট্রা মানে কন্ডিশন বলে দিয়েছে, ওটা পূর্ণবর্গ হতে হবে। তাহলে পূর্ণবর্গ যদি হয় তাহলে কত দ্বারা গুণ করতে হবে? 5 দ্বারা গুণ করতে হবে। তার মানে আমার সংখ্যাটা কত আসছে গো এখানে? 5 5 এ 25, 25 ইন্টু 4 ইন্টু 4 ইন্টু 9, 4 25 100 আর 4 নং 36, তার মানে 3600। তার মানে আমার সংখ্যাটা কত চলে আসছে? 3600। তাহলে আমাকে বলেছে সংখ্যাটাকে 123 দিয়ে ভাগ করলে কত আসবে। তাহলে সংখ্যাটাকে 123 দিয়ে ভাগ করলে কত আসবে? ভাগ করে দাও 123 দিয়ে। কি বলেছে? ভাগশেষ কত আসবে? কত আসবে রে? 3 দিয়ে তো যাবে না, 2 4 33 আসবে বোধহয়। ইউনিট ডিজিট 3 থাকবে, ইউনিট ডিজিট 3 থাকবে, 33 আসবে। 100, ও 103ও তো 133 না, 33ই আসবে, 100 থেকে কম অ্যান্সার আসবে। ঠিক আছে, চলো আর করাবো না, আর করালে তোমরা এবার আমাকে কেলাতে আসবে। নেক্সট দিন আমরা কি করব? টাইম অ্যান্ড ডিস্টেন্স বেসিক ফর্মুলা, টাইম অ্যান্ড ডিস্টেন্স বেসিক ফর্মুলা, এবং এর সাথে রিমেইনিং ম্যাথ প্র্যাকটিস, রিমেইনিং ম্যাথ প্র্যাকটিস। এটা টাইম অ্যান্ড ওয়ার্ক, পাইপ সিস্টেম সব ঘুরিয়ে ফিরিয়ে। ঠিক আছে, চলো। আরে সুদীপ তো আমি যা যা করতাম সবকিছু ধরে নিয়ে কপি করা শুরু করেছে। এই কাপেল এক্সাম্পল থেকে শুরু করে সুদীপ তো যে ইউটিউব ক্লাস এখন শুরু করে, ওকে ধরে একদিন আমি কেলাবো। সুদীপ তো যে ইউটিউব ক্লাস শুরু, কি খবর বন্ধুগণ, এটা শুরু করেছিলাম আমি ফার্স্টে। আর ঠিক আছে, আমারই ভাই, আমারই ভাই করছে, আমারও ভালো লাগে, কোনো চাপ নেই, ভালো করছে, ভালো ছেলে, খুব সুইট ছেলে। ও আমার মতো এরকম ছেঁচড়া নয়, খুব ভালো ছেলে, ভালো পড়ায়ও, ভালো ছেলে খুব। তো চলো ভাই আমার, সবাই সাবধানে থেকো। যারা লাস্ট অঙ্কটা বুঝতে পারলে না, বাড়ি গিয়ে একবার রেকর্ডেড ক্লাসটা দেখো, বুঝে যাবে। অনেকক্ষণ মাথায় একসাথে প্রেশার হচ্ছে তো ওই জন্য লাস্টের অঙ্কটা অনেকের বুঝতে অসুবিধা হতে পারে। চিন্তার কোনো কারণ নেই, বাড়ি গিয়ে আরেকবার ক্লাসটা দেখো। তোমাদের সবার ওপর আমার বিশ্বাস আছে, হয় একবারে যদি না বুঝতে পারো দ্বিতীয়বার দেখে শিওর বুঝে যাবে, কারণ তোমরা এখন সেই লেভেলে চলে এসেছো। আগে আমাকে চিন্তা করতে হতো যে কজন বুঝবে কজন বুঝবে না,
কিন্তু এখন আমার সেই চিন্তাটা নেই। আমি জানি কেউ একবার দেখলে বুঝবে, কেউ দুবার দেখলে বুঝবে, বাট বুঝবে সবাই, এই কনফিডেন্স আমাদের সবার উপর এবার চলে এসেছে। ঠিক আছে ভাই আমার? তো চলো ভাই সকল, আজকে আমি যাই, তোমাদের সাথে আবার আগামীকাল দেখা হবে। আমরা এখন অনেকগুলো চ্যাপ্টার শেষ করে ফেলেছি, তো এবার আমাদের রিমেইনিং যে ম্যাথ প্র্যাকটিস না, এটা বেসিক ধরে 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 কিছু কিছু চ্যাপ্টার হবে। যেমন ধরো আজকে রেট কনজাম্পশন হলো না, রেট কনজাম্পশন করে নিলাম, রেট কনজামের সাথে পাইপ করে নিলাম, এরকম টাইপের এবার ধরে 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 টোটাল প্র্যাকটিস হতে হবে। ঠিক আছে, চলো ভাই সকল, টাটা, ভালো থেকো। এবার যাদের ডাউট আছে তারা খালি থেকে যাও, বাকিরা আসতে পারো। ঠিক আছে, চলো। আমাকে ডাউট পাঠিয়েছো, সায়ন পাঠিয়েছো। অরের ব্যাপারটা বুঝতে পারলে না, কোনো চিন্তা নেই ভাই আমার। অরের ব্যাপারটা বুঝতে পারলে না, আমার টাইম এন্ড ওয়ার্কের ফার্স্ট ক্লাসটা করো। ওইখানে ভাই সানিয়া আমি পুরো জিনিসটা বুঝিয়েছি যে কি করে আমরা অরের ফর্মুলাটা ইউজ করি। ঠিক আছে, টাইম এন্ড ওয়ার্কের ফার্স্ট ক্লাসটা করো, ওই দিনই বুঝিয়েছি আমি। ওকে ভাই আমার, বুঝতে পেরে যাবে। ডিভিসিবল ভাই 52, ডিভিসিবল বাই 52, হ্যাঁ 4 আর 13। সায়ন, 4 আর 13 দ্বারা ডিভিসিবিলিটি রুল ইউজ করো। বিসিডি এর মধ্যে আমরা কনফিউজ আছি, 13 ডিভিসিবিলিটি রুল ইউজ করো, পেয়ে যাবে। ঠিক আছে সায়ন ভাই আমার, চলো। হ্যাঁ ভাই, প্রথম দিকে আমাকে পরের দিন অঙ্কন মাথায় মনে করিও, আমার আবার 1:45 থেকে এক জায়গায় যাওয়া আছে। আমাকে পরের দিন মনে করিও, আমি ওই অঙ্কটা দিয়েই শুরু করব। ঠিক আছে, অঙ্ক নাম্বারটা মনে করিও, আমি ওই অঙ্কটা দিয়েই শুরু করব। ঠিক আছে ভাই, চলো, টাটা।